আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা 2 এর সেশন 7 ও 8 এর পর্ব 3 এ স্বাগতম জানাচ্ছি। আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো ক্লাসটি জুড়ে। আমাদের আজকের শিখন অভিজ্ঞতার নাম বায়ু দূষণ। আমরা কিন্তু গত ক্লাসেই মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করা শিখেছিলাম। তো তোমাদের প্রত্যেক দলের সদস্য সংখ্যা অনুযায়ী কয়েকটা মৌলের পারমাণবিক সংখ্যা জেনে এর পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। যেমন 5 জন সদস্যের দল হলে 5টি মৌল নিয়ে কাজ করতে হবে এবং প্রত্যেক সদস্য অন্তত একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করবে। তার মানে 5 জন যদি সদস্য হও তাহলে 5টি মৌল নিয়ে কাজ করবে, যদি 6 জন হও তাহলে 6টি নিয়ে কাজ করবে, যদি 7 জন হও তাহলে 7টি নিয়ে কাজ করবে। বাট এটা এনশিওর করতে হবে যে তোমরা প্রত্যেকে ন্যূনতম একটি মৌল নিয়ে কাজ করবে, অর্থাৎ একটি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমার নিজেকে নিজ থেকে করতে হবে। তো কোন 5টি, ধরে নিলাম যে তোমরা 5 জন মিলে দলে ভাগ হয়েছো, তোমরা 5 জন দলে ভাগ হয়ে যাও, একসাথে বসে পড়ো। তো কোন 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা বের করবে তা তোমাদের শিক্ষক বা ফ্যাসিলিটেটর যারা আছেন তারা ঠিক করে দিবেন। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে নিম্নে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাও। এখানে আমি 5টা মৌল নির্ধারণ করেছি: সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার এবং জিঙ্ক। তো আসো আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। তো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি দেখতে পাবো? সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p5, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হবে না, এখানে হবে 3p3। যদি পটাশিয়াম করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। গুণে দেখি কয়টা হলো? 6 আর 2 4 আর 6 আর 2 8 আর 2 10 16 17 18 আর 1 19। এরপর আসো কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এরপর আসো জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। আমরা একটু গুণে দেখি তো পারমাণবিক সংখ্যার সাথে সবগুলো ইলেকট্রন বিন্যাস মিলেছে কিনা। সোডিয়ামের ছিল 11, দেখো কয়টা হচ্ছে? 6 আর 2 8 আর 2 10 আর 1 11। ফসফরাসের ছিল 15, 6 আর 2 8 আর 2 10 13 14 15। পটাশিয়ামের ছিল 19, 6 আর 2 8 আর 2 10 16 17 18 আর 1 19। কপারের ছিল 29, 6 আর 2 4 6 আর 2 8 আর 2 10 16 17 18 19 আর 10 29। জিঙ্কের হচ্ছে 30, 10 20 30। তো আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু বের করে ফেললাম। এখন ইলেকট্রন বিন্যাসগুলো যদি তোমাদের বের করা হয়ে থাকে তাহলে তোমরা একটু দেখে নাও যে এখানে কোনো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে কিনা। আমি একটু পরবর্তী স্লাইডটাতে যাচ্ছি। দেখো আমাদের প্রশ্নটা ছিল কি এখানে, যে ইলেকট্রন বিন্যাস বের করা শেষ। আমি বুঝতে পারছি তোমাদের একটু পড়তে কষ্ট হচ্ছে, তারপর আমার মনে হয় বড় লেখা দেখা যাচ্ছে কারণ আমি পড়তে পাচ্ছি। ইলেকট্রন বিন্যাস বের করা শেষ, কোন শক্তি স্তরের কোন উপস্তরের ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে তা কি দেখাতে পেরেছো? আমি প্রশ্নটা রাখলাম যাতে স্ক্রিনে এটা থাকে। তো আমি আশা করি তোমরা এগুলা দেখাতে পেরেছো এবং সুন্দরভাবেই করতে পেরেছো। তো এখানে কি বলেছে দেখো, দলের প্রত্যেকের মৌলের ইলেকট্রন বিন্যাস নিজেরা যাচাই করে দেখো ঠিক আছে কিনা।
প্রয়োজনে ইলেকট্রন বিন্যাসের নীতি আরেকবার দেখো। আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমার কাজ মিলিয়ে দেখো। কোনো নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে আবার যাচাই করে দেখো, শিক্ষক সহ ক্লাসের বাকিদের মতামত নাও। তাহলে এই যে 5টা করে মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা করে নিলে, এই 5টা মৌলের প্রত্যেকেরই ইলেকট্রন বিন্যাস তোমরা যাচাই করে দেখবে এবং প্রয়োজনে ইলেকট্রন বিন্যাসের নীতিটা আরেকবার দেখে নিবে। আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো এবং দেখবে যে এই যে 5টা মৌল তোমরা করেছো সবগুলো কি একইভাবে ইলেকট্রন বিন্যাস হয়েছে। অর্থাৎ আমরা যে নীতিটা পড়ে এসেছি যে সর্বপ্রথম নিম্ন শক্তির স্তর ফিল আপ করবে, তারপরে উচ্চ শক্তির স্তরে যাবে, এই নীতি কি ফলো করেছে, নাকি এটা থেকে ব্যতিক্রম কিছু দেখা গিয়েছে বা এমনিতেও কোনো ব্যতিক্রম দেখেছো কিনা, সেই বিষয়গুলো তোমরা যাচাই করবে। মনে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করবে। ফ্যাসিলিটেটর যারা আছেন তারা শিক্ষার্থীদেরকে একটু সহায়তা করবেন, তারা যেন ভিন্নতাটা শনাক্ত করতে পারেন। এখন তোমরা নিশ্চয়ই কারণটি বুঝতে পেরেছ পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন গিয়েছিল। কারণ 3d অরবিটালের ক্ষেত্রে n+l এর যে মান ছিল, 4s অরবিটালের ক্ষেত্রে কিন্তু n+l এর মান তার থেকে কম, তাই আগে 4s অরবিটালে গেছে, তারপরে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। এবং কোনোভাবেই এটা কিন্তু ব্যতিক্রম কোনো ইলেকট্রন বিন্যাস নয়, এটা ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম। স্বাভাবিক নিয়মটা ফলো করতে গিয়েই কিন্তু কি হয়েছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা নিম্ন শক্তির স্তর 4s এ আগে প্রবেশ করেছে, দেন সেটা 3d-তে গিয়েছে। একইভাবে স্ক্যান্ডেনিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রেও কিন্তু নিম্ন শক্তির স্তর 4s ফিল আপ করে দেন তারা 3d-তে যাচ্ছে উচ্চ শক্তির স্তরে। এবার দেখো আমরা কপারের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি একটা ব্যতিক্রম জিনিস দেখেছি। কারণ কপারের ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2, কারণ আমরা জানি 4sটাকে ফিল আপ করে তাকে কোথায় যেতে হবে, 3d-তে আসতে হবে। তাহলে যেহেতু দেখো এই পর্যন্ত কাউন্ট করলে 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 6 16 আর 2 18, ঠিক আছে। 18 বাদ বাকি কয়টা ইলেকট্রন থাকে, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, ঠিক আছে। 18 থেকে 6 10 16 17 18 19 20, এখানে কিন্তু কয়টা ইলেকট্রন হয়ে গেছে, 20টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে আমার 29টা হতে আর কয়টা লাগে, 9টা লাগে। আমার কিন্তু এখানে হিসাবে এখানে 3d9 এখানে 4s2 হওয়ার কথা। কিন্তু দেখো বাস্তবিক অর্থে আমি যেই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের দেখিয়েছিলাম সেটা আসলে কি ছিল একটু বলো তো। 3d অরবিটাল বেশি স্থিতিশীল হবে যদি অরবিটালটি সম্পূর্ণভাবে পূর্ণ হয়। এটি করার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসে, ফলে কপারের ইলেকট্রন বিন্যাস হয় নিম্নরূপ 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করো। আমাদের কিন্তু স্বাভাবিক নিয়মে এই জায়গাটাতে হওয়ার কথা ছিল কি 3d9 আর এখানে হওয়ার কথা ছিল 4s2, কিন্তু এখানে আমাকে আরেকটা ডিফারেন্ট কারণ দেখিয়েছে যে কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকে। তাহলে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা, তাহলে তার পূর্ণ স্থিতিশীল অবস্থা কি যখন p6 থাকবে, তার অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা কি যখন p3 থাকবে। ঠিক একইভাবে ডি অরবিটালের ক্ষেত্রেও যেহেতু ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই হচ্ছে 10, তাই ডি অরবিটালের ক্ষেত্রে তার সর্বোচ্চ পূর্ণ স্থিতিশীল অবস্থা হচ্ছে D10 এবং তার অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে D5। আমি আবার বলছি, যে কোনো একটা অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সর্বোচ্চ স্থিতিশীল থাকে। পি অরবিটালের ক্ষেত্রে যেহেতু পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতেই পারে 6টা, তাই p6 হলে হচ্ছে তার কি সর্বোচ্চ স্থিতিশীল অবস্থা এবং p3 হলে তার অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা। ঠিক একইভাবে ডিতে যেহেতু সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, তাই D10 যদি হয় সেটা হবে তার সর্বোচ্চ স্থিতিশীল অবস্থা, আর D5 যদি হয় সেটা হবে তার কি অর্ধপূর্ণ সর্বোচ্চ স্থিতিশীল অবস্থা।
তো এই পৃথিবীর সব কিছুই কিন্তু স্থিতিশীল অবস্থাতে থাকতে চায়, অস্থিতিশীল কোনো কিছুই কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা যদি স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাসে থাকতে চাই, তাহলে আমি যদি এখানে দেখো 3d9 দিতাম, সাপোজ আমার এটা যদি 3d9 4s2 হতো, তাহলে কি আমার এটা স্থিতিশীল হতো? আমি তো 3d9কে আমার কি বানাতে হবে, এখানে 10 করে ফেলতে হবে, কারণ 9 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? অনলি 1। তোমরা একটা জিনিস একটু মাথায় রেখো, এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা সাধারণত যখন D9 থাকে অথবা D4 থাকে, তখনই কিন্তু D4 থেকে D5 হয়ে যায়, আবার D9 থেকে D10 হয়ে যায়। কিন্তু যদি D3 D7 D8 থাকে, সেটাকে কিন্তু আমরা আবার ইলেকট্রন ট্রান্সফার করে এটাকে কিন্তু D10 বানাই না। সাধারণত যদি D4 থাকে সেটাকে আমরা D5 করে অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস করি, আবার যদি D9 থাকে সেটাকে আমরা D10 করে পূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস করে থাকি। তো সেই ধারাবাহিকতায় দেখো আমাদের এখানে কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস, যেটা স্বাভাবিক নিয়মে হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2, এই লাস্ট শেল থেকে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য 4s2 থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d9 থেকে 3d10 হয়েছে, এবং ডি অরবিটালটা একটা অর্ধপূর্ণ স্থিতিশীল পূর্ণ স্থিতিশীল অবস্থা অর্জন করেছে। এই যে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম দেখা যায়, যে স্থিতিশীল ইলেকট্রনিক কাঠামো অর্জনের জন্য আমাদেরকে শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিয়ে অরবিটালটাকে পূর্ণ বা অর্ধপূর্ণ করতে হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। যেই ভিন্নতাটা কিন্তু আমরা যে 5টা মৌলের সলভ করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি। দেখো আবার তোমাদের মনে আছে কিনা, ওখানে কিন্তু আমি জিঙ্কের একটা ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম যেখানে কিন্তু 3d10 4s2 ছিল। তো জিঙ্কের যে 3d10 সেটা কিন্তু নর্মালি, কারণ জিঙ্কের তো ইলেকট্রন ছিল কয়টা? 30টা, তো তার তো 29টা ছিল না, তার 4s2 ফিল আপ করার পরেই কিন্তু সে কি হয়েছে, তার আরও অতিরিক্ত 10টা ইলেকট্রন ছিল যেটা 3d10-এ বসেছে। বাট জিঙ্কের ক্ষেত্রেও যদি কপারের মতন 29টা হতো, যেটা আসলে সম্ভব না, কারণ পর্যায় সারণীতে একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল একটাই। যদি এরকম হয় যে কোনোটাতে 4 আছে, সেটাকে আমাদের 5 বানাতে হবে। কোনোটাতে আমার সবসময় যে 3তেই থাকবে এরকম না, এটা 4d-তেও থাকতে পারে, এটা 5d-তেও থাকতে পারে, এটা 4p-তেও থাকতে পারে, এটা 5p-তেও থাকতে পারে। যেখানেই থাক না কেন আমার সবসময় টার্গেট হবে অর্ধপূর্ণটাকে পূর্ণ করা, অথবা লাস্টে 9 থাকলে সেটাকে 10-এ পরিণত করা। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম দেখা যায়। যে কোনো নিয়মের ব্যতিক্রম থাকে, ইলেকট্রন বিন্যাসের বেলাতেও সাধারণ নিয়মের কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই ব্যতিক্রমের পেছনে যৌক্তিক কারণ রয়েছে। যেমন সাধারণত দেখা যায় একই উপশক্তি স্তর যেমন পি কিংবা ডি অরবিটাল অর্ধেক পূর্ণ, উদাহরণ p3d5 না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ, উদাহরণ p6 এবং d10 হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল বা স্টেবল হয়ে থাকে। যে কথাটা আমি তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, যে স্টেবিলিটি অর্জন করার জন্যই কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দেখা যায়। যেমন কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল নিম্নরূপ, কিন্তু 3d অরবিটাল বেশি স্থিতিশীল হবে যদি অরবিটালটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়। এটি করার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসে এবং কপার এর ইলেকট্রন বিন্যাস হয় এরকম। এটা কিন্তু হচ্ছে হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কোনটা দেখো, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে এটা হচ্ছে কিন্তু 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এই যে 4s2 থেকে একটা ইলেকট্রন সে নিয়ে সে কি হয়ে গেল, 3d10 হয়ে গেল। এটাই কিন্তু হচ্ছে আমার এখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই রকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তাহলে আমরা ক্রোমিয়ামের যদি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করি, আমরা কি করব দেখো, ক্রোমিয়ামের কত আছে 24, তাহলে 1s2 2s2
2p6 3s2 3p6 3d4 4s2। দেখো তো কয়টা হলো, 6 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 16 17 18 19 20 আর 4 কত আছে 24। তো আমাদের কিন্তু এখানে দেখো 4s ফিল আপ করে 3d-তে এসেছে, 4s2 3d 5 4, কিন্তু 4 কি স্টেবল বলো? আমি একটু আগে কি বলেছি যে d4 থাকলে তাকে কি বানাতে হবে, d5 বানাতে হবে। আবার যদি d9 থাকে তাকে কি করতে হবে, d10 করতে হবে। d4 থেকে 5 হলে কি হবে, আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে। আর যদি d10 করতে পারি 9 কে, সেটা কি হবে, পূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 10টা থাকতে পারে 10টাই আছে। আর 10-এর অর্ধেক 5, তাহলে অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস করতে হলে আমার 4-কে কি করতে হবে, 5 করতে হবে। তাহলে এখন আমি এখান থেকে কি করব, s থেকে একটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে, d কে দিয়ে দিবে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কিরকম আসবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এটা হচ্ছে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে s থেকে একটা ইলেকট্রন নিয়ে ডিটা আমার ফিল আপ হয়েছে, অর্থাৎ d5 হয়েছে এবং অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হয়েছে। আমার মনে হয় তোমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। একটা জিনিস মাথায় রেখো, 3D-তে না গিয়ে 4s-এ ইলেকট্রন প্রবেশ করা কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস না, যেটা আমরা পটাশিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে দেখি। ওইটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মই, জাস্ট আমরা ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়েছি n+l নিয়ম থেকে। বাট ওই 2n² নিয়ম অনুসারে কিন্তু এটা আবার কি হওয়ার কথা ছিল, তৃতীয় শক্তি স্তরেই যা হওয়ার কথা ছিল সেটা কি চলে যাচ্ছে, প্রধান শক্তি স্তরে ভাগ চলে যাচ্ছে। কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হচ্ছে ক্রোমিয়াম, কপার, সিলভার এই জাতীয় মৌলগুলো, যাদের ডি অরবিটাল আংশিক বা সম্পূর্ণ পূর্ণ করার জন্য তার পরের যে অরবিটাল আছে এস অরবিটাল, সেখান থেকে ইলেকট্রন নিয়ে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ, কপারের ক্ষেত্রে পূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা হয় এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা হয়। আমার মনে হয় আমরা যে সেশন 7 এবং 8-এর 3টি পর্বে ভাগ করে ক্লাসগুলো নিয়েছি, একটাতে আমরা ইলেকট্রন, যদি আমরা অনুসন্ধানী বইটা দেখি তাহলে প্রথম সেশনে কিন্তু আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বা অরবিটাল সম্পর্কে, শক্তি স্তরের ধারণা সম্পর্কে বিস্তারিত জেনেছি। পরেরটাতে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং আজকের যে লাস্ট পর্বটা, এটাতে কিন্তু আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সম্পর্কেও বিস্তারিত ধারণা অর্জন করতে পারলাম। তো তোমাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা বায়ু দূষণ অভিজ্ঞতাটি পড়তে গিয়ে অনুসন্ধানী বই থেকে আমরা যে পদার্থের গঠন অধ্যায়টি পড়লাম, এই অধ্যায়টির মাধ্যমে বা অধ্যায়টি থেকে কিন্তু আমরা এত চমৎকার কিছু জিনিস জানলাম যে পরমাণুর অস্তিত্ব আসলে এই দুটো সেশনেই, মানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 3টা সেশনেই কিন্তু আমরা খুব চমৎকারভাবে পরমাণুর গঠন সম্পর্কে জানলাম। পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অবস্থান, কিভাবে এই অবস্থানটা মানে আসলো, কারা এটার ব্যাখ্যা করলো, কারা পরমাণু সম্পর্কে একটা মানে স্টেবল ধারণা আমাদেরকে দিয়েছে বা গ্রহণযোগ্য ধারণা আমাদেরকে দিয়েছে, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এটার মধ্যে কি ব্যতিক্রম দেখা যায়, উপশক্তি স্তরে কিভাবে থাকে, শক্তি স্তরের সাথে এটা কিভাবে কানেক্টেড, এই যাবতীয় জিনিস মানে একেবারে যদি বলো যে কোর অফ কেমিস্ট্রি, একদম ভেতরের রসায়নের ভেতরের বিষয়গুলো কিন্তু আমরা এই 3টা সেশনের মাধ্যমে জেনেছি। আমি ফ্যাসিলিটেটরদের অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন এই বিষয়গুলোকে অত্যন্ত স্পষ্টভাবে ওদের ভেতরে দিয়ে দেওয়ার, কেননা এই জিনিসগুলো আসলে না জানলে পরবর্তীতে যে পর্যায় সারণী থেকে তোমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে মৌলের, অথবা
যে যৌগ গঠন তোমরা শিখবে, যে আয়নিক যৌগ কিভাবে হয়, সমযোজী যৌগ কিভাবে হয়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে না। তাই আজকের যে ক্লাসগুলো হলো বা তোমাদের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশনের যে তিনটা 6টা পর্বে ভাগ করে আমি ক্লাসগুলো নিয়েছি, আমার অনুরোধ থাকবে তোমরা খুব ভালো করে এই ক্লাসগুলো মানে আয়ত্ত করার চেষ্টা করবে, বইটা খুব ভালো করে পড়বে, দলীয় আলোচনা খুব চমৎকারভাবে করে সতীর্থ শিক্ষণের মাধ্যমে একজন আরেকজনকে সহযোগিতা করে বিষয়গুলোকে অনেক বেশি স্পষ্ট ধারণা অর্জন করার চেষ্টা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।